সুস্থ থাকাটা আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সুস্থ কীভাবে? শুধুই কি শারীরিক, না মানসিকও? ভাবতে হবে। আমরা অনেকেই ভাবি শারীরিকভাবে সুস্থ থাকলেই আমরা সুস্থ আছি, কিন্তু মানসিকভাবে যদি অবসাদগ্রস্ত হই, মানসিকভাবে যদি আমি কোনো ধরনের ডিপ্রেসড হই, তাহলে তো কি আমি অসুস্থ নই? তার জন্য কিন্তু চিকিৎসা পরিষেবা রয়েছে। আমরা জিবি হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট আপনাদের ঘুরে দেখিয়েছি। আজ আমরা এমন একটা ডিপার্টমেন্ট ঘুরে দেখব যেখানে মানসিকভাবে যারা অসুস্থ তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আর যখনই আমরা মানসিকভাবে অসুস্থ বলি, তখনই মনে হতে পারে যে যারা সম্পূর্ণ মানসিকভাবে ভারসাম্যহীন আমরা তাদের কথা বলছি। না, আজ জীবনের অনেক পর্যায়ে ছোটোখাটো সমস্যাও কিন্তু হয় মানুষের, যার থেকে মানসিকভাবে মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ে, ডিপ্রেসড হয়ে পড়ে, স্ট্রেসড হয়ে পড়ে, এবং সেই সব চিকিৎসা দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে। এবং এই ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আমরা আজ ঘুরে দেখব এবং আপনাদের জানাবো এই ডিপার্টমেন্টে কী ধরনের পরিষেবা পাওয়া যায়। এই মুহূর্তে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের ভেতরে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন এইচওডি ডক্টর সিদ্ধার্থ দেববর্মা। আমরা জানবো এই ডিপার্টমেন্ট সম্পর্কে। স্যার, প্রথমে একটা জিনিস জানতে ইচ্ছে করছি যে এই ডিপার্টমেন্টে আমরা তো বুঝতে পারছি যে মানসিক যারা ভাবে অসুস্থ যারা, তাদেরকে আপনারা পরিষেবা দিচ্ছেন। তো কোন কোন ধরনের মানসিক সমস্যার জন্য আপনারা এখানে পরিষেবা দিচ্ছেন? অ্যাকচুয়ালি সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্য সম্বন্ধে খুবই কম যারা মানে সচেতন। তো আজকাল আমরা যে মানসিক বা সাইকিয়াট্রি, অ্যাকচুয়ালি আগে ছিল মেন্টাল, কিন্তু মেন্টাল কথাটা খুব কমই ইউজ হয় আজকাল। তো এটাকে বলে সাইকিয়াট্রি, মানে সাইক মানে মন, এবং যে মানসিক যে অবস্থা যে অসুস্থ থাকে তাদের পরিষেবা দেওয়া হয়। যেমন ধরুন অ্যাংজাইটি, আপনারা শুনেছেন, যারা খুব টেনশনে থাকে খুব, আর যারা ডিপ্রেশনে থাকে। হ্যাঁ, ডিপ্রেশন বলতে বাংলাতে আমি এত বুঝতে পারি না, তো যারা মানসিকভাবে বিষাদগ্রস্ত, আর যারা উন্মাদ, যেটা আমরা বলি সাইকোসিস। সাইকোসিস মানে যারা আপনারা দেখেছেন রাস্তাঘাটে অনেক সময় অনেকে মানসিক ভারসাম্যহীন। আর শুধু এতেই সীমাবদ্ধ না, এর মধ্যে আমরা করি যে ডি এডিকশন। আপনারা শুনছেন যে আজকাল যারা নেশা কীভাবে মানে ছড়িয়ে পড়ছে, তো এটাকে আমরা বলি যে এডিকশন সাইকিয়াট্রি, মানে আসক্তি, যে কোনো মাদক আসক্তি যারা ভুগেন তাদেরকেও আমরা পরিষেবা দিই। স্যার, এখন এখানে আমরা তো দেখতে পাচ্ছি আপনার এখানে আউটডোর রয়েছে, অনেক পেশেন্টরা দেখছি, আমরা পেশেন্ট পার্টিরাও দেখছি। আউটডোরে আপনারা রোগী দেখছেন, তার বাইরে ইনডোর ফ্যাসিলিটি আপনাদের রয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যখন কলেজ শুরু হয়েছিল 2005-এ, তখন আন্ডার গ্রাজুয়েট ছিল, তো তখন শুধু 10 বেডেড, 10টা বেড থাকলে আন্ডার গ্রাজুয়েট কোর্স চালু করা হয়। কিন্তু 2011 সাল থেকে এখানে পিজিও চালু হয়েছে। পিজি মানে যারা এমডি সাইকিয়াট্রি। তো তখন থেকে এটাকে আপগ্রেড করে 30 বেডেড 30 বেডেড করা হয়েছে। এটা এনএমসির রুলস অনুসারে করা হয়েছে। তো ইনডোর আউটডোর সব কিছু ফেসিলিটি আছে, এবং ইনভেস্টিগেশনের যে সুবিধা, যেমন ধরুন সাইকোমেট্রিক টেস্ট, যারা সাইকোলজিস্ট তারা এগুলি মানসিক কীরকম অবস্থায় আছে সেটা বিচার বিবেচনা করে ওই টেস্টের মাধ্যমে। আর আমরা ইজিয়া আছে, ইজিয়া ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেমন আপনারা শুনছেন যে যারা এপিলেপসিতে ভুগেন, হ্যাঁ, কি বলে এটা খিচুনি, যে হ্যাঁ, এইগুলিরও আমরা এখানে টেস্টের ব্যবস্থা আছে। তো আর তো বললাম ওই ইসিটি, এসব পরিষেবা আমরা দেওয়া। স্যার, আরেকটা জিনিস আপনার কাছে জানবো যে যারা এখানে পরিষেবা নিচ্ছেন তাদের যেসব ধরনের টেস্টগুলো করতে হয়, বা যেসব ইনভেস্টিগেশনের ব্যাপার আপনারা রয়েছেন, বা যেসব থেরাপি আপনারা দিচ্ছেন, ইনডোর হোক বা আউটডোর হোক, তাদের কি কোনো ধরনের পয়সা লাগে এখানে? এটা কি বিনামূল্যে হয় নাকি কোনো ধরনের পয়সা লাগে? আমাদের এখানে তো পরিষেবা আর কি সুবিধা আছে, ওই পেশেন্টের যেগুলি ওষুধপত্র, আর যে ইনভেস্টিগেশন আমাদের এখানে ফ্রি করা হয়।
আগরতলায় যে জেনারেল যেমন রক্ত পরীক্ষা বলুন, ইসিজি বলুন, এক্স রে বলুন, আপনার ওই সিটি স্ক্যান ফ্রি দেওয়া হয়। ওই যে আরপিএস যে আর যে প্রধানমন্ত্রীর যে যোজনাগুলি, এগুলি পরিষেবা আমরা দিই। স্যার অবশ্যই ধন্যবাদ আপনাকে সব কিছু জানানোর জন্য। আমরা অবশ্যই আপনার ডিপার্টমেন্ট ঘুরে দেখতে চাইবো এবং কোথায় কি পরিষেবা পাচ্ছে, কী ধরনের পরিষেবা পাচ্ছে সেটা আমরা একটু দেখতে চাইবো স্যার। আপনারা একটু দেখতে পারবেন, আপনাদের ডিসপ্লে করা আছে কি আমরা পরিষেবা দেই। এই যে স্পেশাল ক্লিনিক্সগুলি প্রতিদিন আমরা একটা ডেট ফিক্স করা আছে, ওইখানে আমরা কি দেওয়া হয় আপনারা এটা দেখাতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই সেই জায়গাটাই দেখব। ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের যে স্পেশাল ক্লিনিকগুলো হয়, ওপিডিগুলো প্রতিদিন এখানে 2টো থেকে 4টে অবধি এই স্পেশাল ক্লিনিকগুলো হয়। প্রতিদিন যে আউটডোর হয়, ওপিডি হয়, তার বাইরে এই স্পেশাল ক্লিনিকগুলো হয়। প্রথমটা চাইল্ড গাইডেন্স ক্লিনিক হয় প্রত্যেক সোমবার, প্রত্যেক মঙ্গলবার হয় কমিউনিটি সাইকিয়াট্রি, প্রত্যেক বুধবার 2টো ক্লিনিক হয়, ডি অ্যাডিকশন ক্লিনিক এবং ফ্যামিলি কাউন্সেলিং হয়, এবং বৃহস্পতিবার দিন ক্লিনিক ফর সেনাইল ডিসঅর্ডার এবং আরেকটা ক্লিনিক হয় সেটা হচ্ছে সাইকো মোটর ক্লিনিক, এবং শুক্রবার দিন হয় মেমোরিয়াল ক্লিনিক এবং আরেকটা ক্লিনিক হয় নিউরো সাইকিয়াট্রি এল্ডারলি ক্লিনিক, এবং শনিবার দিন হয় ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। তো এই ধরনের যে স্পেশাল ক্লিনিকগুলো হয়, তাছাড়াও আমরা আজ গোটা ডিপার্টমেন্টটা ঘুরে দেখব মানসিকভাবে যারা হয়তো নিজেদের অসুস্থ বোধ করেন, সেটা ছোটোখাটো হোক কিংবা বৃহৎ আকারে হোক, কি পরিষেবা এই ডিপার্টমেন্ট দেয় সেটা আমরা ঘুরে দেখব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের। স্যার, এই যে ডিপার্টমেন্টে আমরা দেখছি, আমরা যখনই মেন্টাল হেলথের কথা বলি, মানসিক স্বাস্থ্যের কথা বলি, তখন আমাদের অনেকেরই এই ধারণা আছে যে যারা একদমই মানসিক ভারসাম্যহীন তাদেরকেই হাসপাতালে আসতে হয়। কিন্তু রোজ আপনারা এখানে অনেক পেশেন্ট আসছে, আমি এখনও দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট বাড়িরা বসে রয়েছে। স্যার, কারা এখানে আসেন এবং আপনার কি মনে হয় কাদের এখানে আসা উচিত এবং ফ্যাসিলিটি নেওয়া উচিত? নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনাদের যে ধরনের প্রচার। সাধারণত আমরা যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করে থাকি বা যারা পেশেন্টও, তাদের ইউজুয়ালি প্রচার বিমুখ থাকে, সহজেই ক্যামেরার সামনে আসতে চায় না। বা কারণ আমাদের যদি দেখেন, আমাদের সমাজের মধ্যে নানা ধরনের এইসব ব্যাধি নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে এবং কিছু সমাজের কুসংস্কারও জড়িত রয়েছে। সেগুলির কারণে এখনও আমরা একটা সোশ্যাল ট্যাবু, যেটাকে স্টিগমা, বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমাদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো যাই হোক, আপনাদের এই উদ্যোগকে আমি খুব স্বাগত জানাচ্ছি। এখন যে কথাটা বলছিলেন যে কারা এই রোগে আক্রান্ত হতে পারে, যদি আমরা দেখি যে প্রায় বলতে গেলে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ যারা রয়েছেন, তাদেরকেই সবাই কেউ না কেউ মানসিক অসুস্থতা হতে পারে। কারোর কোনো ধরনের কিছু গুরুতর সমস্যা হতে পারে, কিছু হালকা সমস্যা হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকাল দৈনন্দিন জীবনে মানুষের চাপ প্রচুর বেড়ে গেছে। সে ছোট বাচ্চা থেকে শুরু করে হোক, একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং যারা বয়স্ক লোক, তাদেরও সবারই এক্সপেকটেশন থাকে সমাজের প্রতি, তার নিজের প্রতি, ক্যারিয়ার নিয়ে মানুষ খুব ফোকাস, তারপরে মা বাবার কিছু এক্সপেকটেশন থাকে। তো এইগুলি নিয়ে আমরা দেখি যে সমাজে বিভিন্ন ধরনের যে মানসিক যে অশান্তি, সেটা বলতে গেলে শুরু হচ্ছে এবং এটা একটা বিশাল প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা সামনে বলে রাখি যে যারা বিভিন্ন মানসিক চাপে থাকেন বা নানান ধরনের মনে হচ্ছে যে না, আমাদের একটু কাউন্সেলিংয়ের দরকার, আমাদের একটু সাহায্যের দরকার, কোথায় পাবেন? কারণ আমাদের রাজ্যে টেলিমানস বলে একটা সুবিধা রয়েছে, যেখানে আপনারা ঘর বসেই যে আপনার যে অসুবিধাগুলি যদি হয় সেগুলিকে সলভ করার চেষ্টা আছে, সে সুবিধা আছে। এবং সরকার যে আমাদের রাজ্য সরকার, সাথে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে মানসিক স্বাস্থ্যের উপরে খুব সম্মিলিতভাবে চেষ্টা চালাচ্ছেন, যাতে সমাজকে একটা সুন্দর সুস্বাস্থ্যকর পরিবেশ দেওয়া যায়। সুস্বাস্থ্য এই না যে শুধু শারীরিকভাবে ফিট। একটা লোক যদি মানসিকভাবে ফিট না থাকে, তাহলে ওর স্বাস্থ্যটাও তার ঠিক থাকবে না, তাহলে শরীর
স্যার এখানে একটা জিনিস, এই যারা এই হসপিটালে পরিষেবা নিতে আসছেন, কারণ যখনই শারীরিক কোনো অসুস্থতা হয় মানুষ সরাসরি হাসপাতালে আসেন, কিন্তু মানসিক অসুস্থতা বোধ করলেও মানুষ পরিবারের লোক কি বলতে চায় না বা সেটা নিজে স্বীকার করতে চায় না যে আমি কোনোভাবে মানসিকভাবে অসুস্থতা বোধ করছি। তো সেই জায়গায় যখন এখানে আসে তখন আপনারা কি মানে কারা আসে আমি বলতে চাইছি, এটা কি রেফার্ড কেস আসে নাকি নিজে থেকে আপনারা দেখেন যে পেশেন্টরা আসে? দেখুন, অনেকেই বলতে গেলে কিছু কিছু ধরনের রোগ আছে, যেমন যেগুলোকে আমরা খুব মেজর মেন্টাল ইলনেস বলি, খুব গুরুতর মানসিক ব্যাধি যেটা বলা হয়। সেই ক্ষেত্রে রোগীরা তো নিজেরা আসতে চায় না, কিন্তু ওইসব রোগী যদি বাড়িতে থাকে বা ওই যে সমাজে থাকে, যে জায়গাতেই থাকে, সেখানে এক ধরনের মানে অস্থিরতার মতো তৈরি হয়। কারণ তারা অনেক সময় একটু হিংস্র হয়ে যেতে পারে, অনেক সময় খুব নিজের প্রতি এবং অন্যরা ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যারা গার্জিয়ান রয়েছে, যারা মা বাবার বাদ দিয়েও পাড়ার প্রতিবেশী যারা রয়েছে, তারা অনেক সময় বিরক্ত হয়ে যায়। তো সেগুলিকে তারা ধরে নিয়ে বা কোনো লিগেলের সহায়তায় পুলিশের মাধ্যমে বা যেভাবে হোক নিয়ে আসে আমাদের এখানে চলে আসে, বা আমাদের এখানে না আসলে অনেক সময় আমাদের রাজ্যের মানসিক স্বাস্থ্য হসপিটাল একটা রয়েছে, যে মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংহ, প্লাস আমাদের জিবি হসপিটালে রয়েছে। আর ত্রিপুরা রাজ্যের বলতে গেলে আমাদের জিবি হসপিটালের যে আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অনেকটা সংখ্যক রোগী ক্যাটার করে। এখানে দেখতে পাচ্ছেন যারা তার একটা বিশাল সংখ্যক আরও আছে যে নেশাগ্রস্ত। আজকাল যে মানে অ্যাডিকশন যে প্রবলেমটা, এটা সারা রাজ্যে একটা মারাত্মক ব্যাধিতে পরিবর্তন হয়েছে। এটা শুধু এক ব্যক্তির ব্যাধি হিসেবে বলবো না, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিবর্তন হয়েছে। কারণ একজন যদি রোগ অসুস্থ হয় তাহলে শুধু সেই রোগীর অসুবিধা হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, রোগীর সাথে সাথে রোগীর পরিবার পরিজন, তার যেখানে থাকে ওইখানে সমাজ সবাই মানে জড়িয়ে পড়ে। তো সেই কারণে এখানে একটা অ্যাডিকশনের যে একটা ভালো সংখ্যক যে পেশেন্ট যারা রয়েছেন, তারাও আমাদের এখানে আছেন স্বতঃস্ফূর্তভাবে, যারা যাদের মনের মধ্যে একটু চেতনা জেগেছে যে না, আমাদের একটু ট্রিটমেন্টের দরকার, আমরা একটু নিজেকে কীভাবে অ্যাডিকশন মুক্ত করতে পারি। তো সেক্ষেত্রে অনেক সময় নিয়ে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি আজকাল দিনে বিহেভিয়ারাল অ্যাডিকশন, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি বাচ্চাদের মধ্যে। বিহেভিয়ারাল অ্যাডিকশন যেমন মোবাইল অ্যাডিকশন, ভিডিও গেম, ইন্টারনেট অ্যাডিকশন, সারা দিনে আজকাল মোবাইলের মধ্যে লেগে থাকে, কিছুই করতে পারছে না। তার দৈনন্দিন যে ধরনের অ্যাক্টিভিটি, তার একাডেমিক পড়াশোনা বলেন, অ্যাক্টিভিটি, সেগুলি কমে যাচ্ছে, তার পারফরমেন্সগুলি কমে যাচ্ছে। তো মা বাবা খুব উদ্বিগ্ন, চিন্তিত, সেক্ষেত্রেও নিয়ে আসে বাচ্চাদেরকে। তো আমরা দেখতে পেলে কেউ স্বতঃস্ফূর্তভাবে চলে আসেন আমাদের এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, কাউকে আবার ধরে নিয়ে জোর জবরদস্তি করে নিয়ে আসতে হয়, কারণ তাদের মানে সেভাবে ছাড়াও যায় না। তারা ছাড়লে তার নিজের কারণেও ক্ষতিকর হতে পারে, অন্য কারণেও ক্ষতিকর হতে পারে। স্যার এখানে একটা জিনিস, আপনারা যে পরিষেবা দিচ্ছেন, আপনাদের কি মনে হয় যে পরিষেবাটা এখানে পাচ্ছে জিবি হাসপাতালের এই সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে, এটা যথেষ্ট, মানে এখানে এর থেকে উন্নত চিকিৎসা পরিষেবা কি আরও দেওয়া যায়? নিশ্চয়ই, আমরা সবসময় চেষ্টা করছি আধুনিকতার সাথে তালে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা পরিষেবাও উন্নতি হয়েছে। আগে বলা হতো যে 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 সাইকিয়াট্রিক ওয়ার্ডে বা মানসিক স্বাস্থ্যের সমান উন্নত ধরনের তেমন কিছু চিকিৎসা নেই, বা অবৈজ্ঞানিক পন্থা, এটা এখনও গ্রামে গঞ্জে প্রচলিত রয়েছে। যারা একটু হলে ওঝাবদ্ধের কাছে নিয়ে যায়। কিন্তু আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই সমাজের সকলকে, যে এখন মানে একবিংশ শতাব্দীতে আমরা বাস করছি, যেখানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। তো এইখানের মধ্যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এবং যদি দেখেন যে আমাদের যে চিকিৎসা পরিষেবা, আমরা আধুনিক যে ধরনের মানে পরিষেবাগুলি রয়েছে সারা বিশ্বব্যাপী এবং সারা ইন্ডিয়াব্যাপী, সেই ধরনের চিকিৎসা পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখন মাঝে মাঝে সমস্যা হয় কি, আমাদের কিছু ইকুইপমেন্টের অভাব থাকে, যন্ত্রপাতির, আধুনিক যন্ত্রপাতির কিছু অভাব থাকে। তো সেটা সম্ভবত আমরা খুব আগামী দিনে এগুলিকে কাটিয়ে উঠতে পারবো, কারণ আমাদের যে যারা সঞ্চালক, যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা সবাই উদ্যোগী, এবং স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজাচ্ছেন, তাতে এই মেন্টাল হেলথ কোনো বাদ নেই। তো আমরা আশা করি আগামী দিনে আমাদের এখানে ইন্টারভেনশনাল সাইকিয়াট্রি নামে একটা নতুন ধরনের আধুনিক যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, যেগুলি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট কেসের মাধ্যমে পড়ে, এগুলিকে কোনো সময়
সাধারণ যে নর্মাল যে ওষুধপত্র দিয়ে সারে না, তো তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা স্টিমুলেশন বা বিভিন্ন ধরনের ইনভেসিভ থেরাপি দিয়ে থাকি। তো বর্তমানে আমাদের কাছে কিছু কিছু রয়েছে যেগুলিকে আমরা মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যৌথ সাহায্যে আমরা এগুলিকে পরিচালনা করছি, কিন্তু আগামী দিনে আমাদের বিশ্বাস এই ডিপার্টমেন্টটা আরও এগিয়ে যাবে এবং আধুনিকতার যত ধরনের যন্ত্রাংশ বা যন্ত্রপাতি দরকার এই রোগ ছাড়ার জন্য, তো আমরা সেগুলিকে নিয়ে আগামী দিনে আরও বেটার অ্যান্ড বেস্ট ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা জিনিস তো জানতে ইচ্ছে করছে যে এই ডিপার্টমেন্টে কি শুধু যারা রোগী মানে সাইকিয়াট্রিক বা যারা মানসিকভাবে যারা অসুস্থ তাদের কি পরিষেবা দেওয়া হয়, নাকি এখানে অন্য কোনো কিছু আর হয়? এই ডিপার্টমেন্ট শুধু আমাদের স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত না, আমাদের এখানে বিভিন্ন ধরনের রিসার্চ, গবেষণামূলক কিছু স্টাডি চলে, রিসার্চগুলি হয়। তারপরে বিভিন্ন ধরনের ট্রেনিং যে চলে আছে, ট্রেনিং বিভিন্ন ইউনিভার্সিটির থেকে নার্সিংয়ের তারা এখানে ইন্টার্নশিপ করতে চলে আছে, প্যারামেডিক্যাল তারা স্টুডেন্টরা চলে আছে। তারপরে প্লাস আমাদের এখানে তো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং রয়েছে, যারা স্নাতকোত্তর মানে পড়াশোনা করছে সাইকিয়াট্রিক বিষয়ে। তার বাইরেও যারা ইন্টার্নশিপে যে রেগুলার ট্রেনিং তাদেরও এখানে চলে আসছে। তো এটা আমরা বলতে চাচ্ছি যে শুধু এখানে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তার যে স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন ধরনের যে রিসার্চ, তাছাড়া প্লাস ডিসএবিলিটি যেটা বলা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা না অনেক দিন ধরে অসুস্থ এবং তাদের ডিসএবিলিটি সার্টিফিকেট করার জন্য আমরা সেগুলিকে করে থাকি। এবং বিভিন্ন ধরনের লিগ্যাল ইস্যু যখন চলে আসে যেগুলির আমাদের অ্যাসেসমেন্টের দরকার, সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়লে তাদের একটা মেন্টাল অ্যাসেসমেন্টের দরকার পড়ে। তো সেই কারণে তাদেরকেও আমরা এখানকার যে অ্যাসেসমেন্টগুলিকে আমরা সেগুলি করে থাকি এবং তার রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যার দরকার সেগুলিকে দিয়ে থাকি। তো এটা আমি জাস্ট একটা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের এই ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি শুধুমাত্র এই না যে যারা রোগে আক্রান্ত হয়েছে তাদের জন্য, অনেক গার্জিয়ানরা আছে, অনেক ছেলেমেয়েরাও রয়েছে এবং অনেক যারা মানে নিত্য বলছে যে কোনো না কোনো চাপে আছে, তারাও আমাদের কাছে চলে আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমাদের কী করণীয়, কী করা উচিত, কীভাবে মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। যেটা আমাদের দরকার শুধু একটা মেন্টাল হেলথ ওয়েলবিং, যেটা একটা শারীরিক চর্চা করে, ঠিক তেমনভাবে মনের স্বাস্থ্যকে ঠিক করতে হলেও মনের চর্চা করতে লাগবে যাতে ভালো থাকে। তো এই উদ্যোগ আমাদের আপনাদের মাধ্যমে থাকবে সবাই, যে যারা মানে কি বলেন যে অসুস্থ রয়েছেন বা এই ধরনের কোনো ধরনের কিছু মনে হচ্ছে যে না একটু আমাদের কনসালটেশনের দরকার, আপনারা বিনা সংকোচ না করে, কোনো দ্বিধাবোধ না করে যে আপনারা চলে আসবেন। আমরা বেস্ট টু বেস্ট যে ধরনের সুবিধা হয়, যে ধরনের চিকিৎসা প্রণালী আমাদের রয়েছে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব। মানুষের আমার ভ্রান্ত ধারণা যে ওষুধ খেলে দীর্ঘদিন খেতে লাগে, সারা জীবন খেতে লাগে, ওষুধের সাইড এফেক্ট খেতে লাগে না। তো এই ধরনের মানে যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, মানুষ ডায়াবেটিক হলে প্রাউডলি বলে যে আমি তো সুগারের পেশেন্ট, সুগারের ওষুধ খাই, কিন্তু অন্যান্য আমাদের যারা এই রোগে আক্রান্ত হয়, যেমন অ্যাংজাইটিতে হচ্ছে, মানসিক অবসাদে ভুগছে, তারা কিন্তু সেগুলিকে লুকিয়ে রাখে। তো এটা আমাদের এখনও সমাজের মধ্যে একটা ট্যাবু। তো আপনাদের মাধ্যমে এতে বার্তা, কারণ আপনি নিজে ভালো থাকলে, সুস্থ থাকলে, আপনার সমাজ ভালো থাকলে, পরিবার ভালো থাকলে, তাহলে দেশ রাজ্য এগিয়ে যাবে। আমরা শুনলাম ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, খুব সুন্দরভাবে উনি কিন্তু বলেছেন যে আজও কিন্তু আমাদের এই সমাজে মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি ধারণা অনেকের মধ্যে রয়েছে, এবং এই যে আধুনিক চিকিৎসা পরিষেবা জিবি হাসপাতালের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে পাওয়া যায় তা কিন্তু অনেকেই হয়তো জানেন না, বা জানলেও অনেকেই কিন্তু সেটা নানা কারণে এর পরিষেবা গ্রহণ করেন না। তবে আজ পৃথিবীতে যেভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে গোটা পৃথিবী চিন্তিত, বা বিভিন্নভাবে যেভাবে ক্রাইম বাড়ছে, তার জন্য মানসিক স্বাস্থ্য একটা বিরাট বড় দায়ী। তার জন্যে অবশ্যই যাদেরই কোনো ধরনের সমস্যা মনে হবে তাদেরই এই ডিপার্টমেন্টে এসে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার জন্য পরিষেবা গ্রহণ করা উচিত। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব এখানে এমন একজন পেশেন্ট পার্টির সাথে, যিনি ওনার পরিবারের একজন ছোট্ট সদস্যকে নিয়ে এসেছেন। দাদা,
কি হয়েছিল ওর এবং ওকে কি করতে নিয়ে এসেছে? অ্যাকচুয়ালি স্যার আমরা এসেছি আমার ওই ভাতিজাকে নিয়ে, ওর একটু সমস্যা ছিল, ওকে নিয়ে আমরা চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম, চাইল্ড হসপিটালে। ওইখানে দেখানোর পর 4-5 জন ডক্টর দেখেছিল। দেখানোর পর আমাদেরকে পিজি স্যারের নম্বর দিয়েছেন এবং ওনার অ্যাড্রেস দিয়েছেন। ওনার সাথে আমরা যোগাযোগ করে তারপর ওনার কাছে দেখাতে আসলাম। আজকে 1-1.5 মাসের মতো হয়েছে ওনার স্যারকে আমি আমার ভাতিজাকে দেখাচ্ছি। তো দেখানোর পর স্যারে যে মেডিসিন দিচ্ছে ওই মেডিসিন খাওয়ার পরে আমার ভাতিজার একটু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং ওই জায়গা থেকে আমার চেন্নাই অ্যাপোলো থেকে বলেছিল যে অকুপিজিওথেরাপিটা করানোর জন্য। তখন আমি স্যারের সাথে ওই জিনিসটা শেয়ার করলাম এবং স্যারও আজ থেকে অকুপিজিওথেরাপিটা স্টার্ট করেছে এবং স্যার বলেছেন আমাদেরকে আবার 20 দিন পরে আসার জন্য। ওর এমনিতে কি হয়েছিল, মানে ওকে তো আমরা যা দেখতে পাচ্ছি ও খুব ছটফটে খেলাধুলা করছে, নিজের মতো করে আছে। ওর সমস্যাটা কোন জায়গায় হয়েছিল? অ্যাকচুয়ালি সমস্যা বলতে ওর যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর অন্য ছোট্ট বাচ্চারা যেরকম জন্ম হওয়ার পর 3-4 বছর বা 2-2.5 বছর পর থেকে অটোমেটিকলি ওদের চলাফেরা এবং কথাবার্তা অনেক কিছু সিস্টেমটা আলাদা থাকে, কিন্তু ওর মধ্যে ওই রকমটা নেই। সেজন্য আমরা আজকে 9 বছর 10 মাস হয়েছে ওর বয়স। তো আমরা দেখলাম যে না, ওর সিস্টেমটা তো আসলে অন্য বাচ্চাদের মতো না এবং পড়াশোনা খাওয়া দাওয়া সবটা এর ঠিকভাবে নিজের ইচ্ছামাফিক করতে পারছে না। এবং ইচ্ছামাফিক বলতে ও অনেক কিছু জিনিস নষ্ট করে এবং সাধারণ বাচ্চারা যেভাবে চলাফেরা করে সেটা ওর মধ্যে নেই। সেই জন্য আমরা ডক্টরের পরামর্শ নিতে হয়েছে। এবং এর আগেও আমরা দেখিয়েছি, আগরতলাতে প্রাইভেট দেখিয়েছি, ব্রেন ডাক্তার দেখিয়েছিলাম। তখন কিছুটা কি ইমপ্রুভ হচ্ছে বলে মনে হচ্ছে আগের তুলনায় কিছু ইমপ্রুভ হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে কথা বলেছেন। আমরা দেখলাম একজন এখানে যিনি পেশেন্টের সঙ্গে এসছেন, পেশেন্টের পরিবারের লোক, উনি বললেন কিভাবে একটি ছোট্ট বাচ্চা তার জন্মের সময় সমস্যা হয়েছিল এবং এখানে এই ডিপার্টমেন্টে এখন চিকিৎসা করে অনেকটাই কিন্তু সুস্থ বোধ করছে এবং আশাবাদী আগামী দিনে আরও সুস্থ হয়ে উঠবে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের একটি পার্ট এই টেলিমানুষ। আর টেলিমানুষের স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর চৈতালি মালাকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ম্যাডাম, একটু যদি আমাদের সংক্ষিপ্ত বলেন যে টেলিমানুষ কি? টেলিমানুষ হলো টেলি মেন্টাল হেলথ সার্ভিস অ্যাক্রস দ্য স্টেট, যেটাতে কোনো মানুষ যদি মানসিকভাবে আক্রান্ত, যে কোনো রকমের যদি সমস্যা থাকে, 24 ঘন্টা আমাদের একটি হেল্পলাইন আছে। তার নাম্বার হলো 14416। এই নাম্বারে আপনারা যে কোনো সময়ে 24 ঘন্টা আমাদের সাহায্য নিতে পারেন, যে কোনো রকমের মানসিক যদি সমস্যা থাকে আর কি। আর সেটা আমাদের এই গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই নাম্বারটাকে আমরা এক্সটেন্ড করেছি গত 2024 নভেম্বরে, যেখানে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও এটাকে এক্সটেনশন করেছি, যেখানে মানুষ আরও জানতে পারলো এই টেলিমানুষ সার্ভিসের জন্য। ওকে ম্যাডাম, তাহলে এই যে আপনারা বলছেন সাপোর্ট দিচ্ছেন, কেউ যদি কোনো মানসিকভাবে অসুস্থ বোধ করেন বা ফোন করেন আপনাদের, তাহলে সেই সাপোর্টটা কি আপনাদের ওখানে গিয়ে দিতে পারছেন নাকি এখানে এসে তারপর নিতে হচ্ছে? সেটা হলো টেলিফোনিক যে সার্ভিসটা, কল সেন্টার মতো এই সার্ভিসটা আপনারা পেতে পারেন। যে কোনো সময়ে এই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সেখানে ওই তৎক্ষণাৎ অনেক মানুষকে, মানে অনেক স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, যেখানে মানসিক অবসাদ থেকে তারা হসপিটালে আসতে পারছে না, ধরুন আগরতলার কাছাকাছি নেই, ত্রিপুরা রাজ্যের যে কোনো কোণা থেকে এই নাম্বারে ওরা ফোন করছে, তৎক্ষণাৎ ওদের যে মানসিক সাপোর্ট আছে বা কাউন্সেলিং যে সার্ভিসটা আমরা এই মাধ্যমে, মানে টেলিফোনের মাধ্যমে দিয়ে থাকি। এবং ইদানিং আমরা ভিডিও কনসালটেশনও এটার মধ্যে মানে শুরু হয়েছে। যদি কোনো পেশেন্টের ডাক্তারের সঙ্গে কথা বলতে হয় ইমার্জেন্সির মাধ্যমে, সেখানে ওরা ভিডিও কনসালটেশনও আমাদের সঙ্গে নিতে পারে। এইটার যে হাবটা, সেটা মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে করা আছে, যেখানে কল সেন্টার আছে। আমার কাউন্সিলররা 24 ঘন্টা সেখানে রোস্টার ডিউটিতে আছে এবং ওরা অনবরত যে 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে। এই এখানে যে সেন্টারটা রয়েছে, এটার পরিষেবা কি 24 ঘন্টা পাচ্ছে মানুষ? হ্যাঁ,
এখানে আমরা মানে এক্সটেনশন করার আমাদের উদ্দেশ্য হলো এই যে নাম্বারটা সেটা তো মানুষের মাধ্যমে পৌঁছতে হবে, তখন এটা আমরা মনে করলাম যে একটা মেডিকেল কলেজে যদি আমরা এটাকে রিফ্লেক্ট করি, যেখানে মানুষ জানলো যে আমরা যদি কোনো রকমের মানসিক সমস্যা হয়, আমরা যদি তৎক্ষণাৎ হসপিটালে আসতে না পারি তাহলে আমরা কোথায় যাব, সেই সেন্টারটা আমরা তাই এখানে আমরা এক্সটেনশন করলাম, যেখানে আমরা মানুষকে বলতে পারি যে আপনাদের কোনো রকম যদি মানসিক সমস্যা থাকে তাহলে আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। ওরা আসে, কাউন্সিলিং আমরা করাই, সামনাসামনি করাই, ফোনের মাধ্যমেও তাদের কাছে আমরা মানে পৌঁছতে পারি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে কিভাবে টেলিফোনের মাধ্যমেও কিন্তু এখানে পরিষেবা দেওয়া হয় এই ডিপার্টমেন্টে। যখনই কেউ মানসিকভাবে অসুস্থ বোধ করে, এই টেলিফোন নাম্বারে যদি ফোন করা হয়, যে টেলিফোন নাম্বার এখানে বলা আছে 14416, এই নাম্বারে কিন্তু যদি ফোন করে তাহলে কিন্তু এখান থেকে একটা কাউন্সেলিং করা হয়, সাপোর্ট দেওয়া হয়, যে সাপোর্ট প্রয়োজন হয় সেই সাপোর্ট দেওয়া হয়। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে কি ধরনের সময়ে হয়তো আপনারা এই ধরনের মানসিকভাবে কেউ আঘাতপ্রাপ্ত হলে বা অসুস্থ বোধ করলে সাপোর্ট পেতে পারেন। দেখুন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, টেলি মানুষের অন্তর্গত পরামর্শজনিত সেবাগুলো হলো যারা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর জন্য পরামর্শ এখানে প্রদান করা হয়, নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যার জন্য পরামর্শ প্রদান করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক এবং শিক্ষাগত সমস্যার জন্য পরামর্শ প্রদান করা হয়, মনোসামাজিক, বৈবাহিক বা পারিবারিক সমস্যাগুলোর জন্য পরামর্শ প্রদান করা হয়, কোনো ধরনের মানসিক আঘাতের দরুন শোক বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। আসলে আমরা অনেকেই জানি না যে আমি কখন মানসিকভাবে অসুস্থ বোধ করি। আমার মনে হয় এটা তো একটা দুঃখ, এটা সবার জীবনে আসে, কিন্তু দুঃখ একটা জিনিস, বা মানসিকভাবে শোকগ্রস্ত হওয়া বা মানসিকভাবে আঘাত পাওয়া বা মানসিকভাবে নিজেকে দুর্বল ভাবা, এটা কিন্তু একটা অসুস্থতা। আর তখনই কিন্তু এই মানুষ বা টেলি মানুষ কিন্তু সাহায্য করতে পারে। তাই জেনে রাখা ভালো, আপনি নিজেও জানুন, অন্যদেরও জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিভাগ টেলি মানুষ, যেখানে এই ফোন নাম্বারে যে কোনো মানুষ যখন কোনো মানসিক অবসাদগ্রস্ত বা নিজেকে মানসিকভাবে অসুস্থতা বোধ করে তখন কিন্তু ফোন করে এখানে কিন্তু তারা পরিষেবা নিতে পারে। তো এখানে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন ওনারা দুজন টেলি মানুষ কাউন্সিলার্স। ম্যাডাম আপনার নাম? আমার নাম স্নেহা গোপ। আপনার নাম? রোহন দেবনাথ। ওকে, স্নেহা ম্যাডাম, এই যে আপনারা এখানে কাউন্সিলিং করছেন, কিভাবে কাউন্সিলিং করছেন? আপনারা কি ওয়েট করছেন কখন ফোন আসছে, যখন ফোন আসছে তখন কাউন্সিলিং শুরু করছেন? বেসিক্যালি আমরা ফোন কলের মাধ্যমে ওয়েট করছি, প্লাস যারা পেশেন্ট এখানে আসছে প্রত্যেকদিন ডক্টর দেখাতে, ওদের ফোন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে রাখি, যার মাধ্যমে ওরাও জানতে পারলো টেলিমানসের ব্যাপারে, প্লাস ওদের যে প্রবলেমগুলি বলছে এটা আমাদের পোর্টালে আমরা রেজিস্টার করে রাখছি। হ্যাঁ, তারপর ওদের একটা ফলো আপ সেশন আমরা অ্যারেঞ্জ করছি, যে 7 দিন পর বা 10 দিন পর যে ওষুধগুলি খাওয়ার পর পেশেন্টের অবস্থা কীরকম, কিছু ইমপ্রুভমেন্ট হলো কি না, এই জিনিসটা দেখছি। প্লাস আমরা ফোন কল তো আসছে, আমরা যে মানে আপনাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমরা জিনিসটাকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যার মাধ্যমে মানুষ জানতে পারছে টেলিমানুষের ব্যাপারে। এখন স্টুডেন্ট থেকে তারপর বিভিন্ন সুইসাইড কেসের উপর মানে বিভিন্ন বিষয়ে আমাদের কাছে ফোন আসে। আপনারা কি এখানে বলা হচ্ছে যে টেলিমেডিসিন বা টেলিমানাস যেটা, সেটা 24/7, আপনারা কি 24 ঘন্টায় এখানে কেউ না কেউ থাকেন? টোটাল জিবিতে না, আমরা নরসিংগড়ে এটা ওখানে 24 ঘন্টা আমাদের কাউন্সিল অ্যাভেলেবেল থাকে। আর জিবিতে কতক্ষণ আপনারা অ্যাভেলেবেল থাকেন? জিবিতে আমরা মর্নিং টু ইভিনিং 4টা পর্যন্ত ওপিডি টাইমটাতে থাকছেন। ওকে, আপনারা তো অনেক ফোন রিসিভ করেন, কি দেখছেন মানে কারা এখানে আপনাদের কাছ থেকে হেল্প চায়? আসে মোটামুটি অনেক ক্ষেত্রে আসে, সব থেকে বেশি যে এটা আসছে স্টুডেন্ট যারা আছে ওদের থেকে সব থেকে বেশি পরিমাণ আমরা ফোন কল পাচ্ছি। স্টুডেন্টদের থেকে কি পাচ্ছেন, ওরা কি কমপ্লেন করছে? আমি একটা রিসেন্ট এক্সাম্পলের মাধ্যমে শেয়ার করতে পারি। রিসেন্টলি ধরুন এই 1 মাসের মতো হবে, ওয়েস্ট ত্রিপুরা নয়, ধলাই ত্রিপুরা থেকে রাত 2টোর সময় একটি মেয়ে হঠাৎ ফোন করলো। হ্যাঁ, ওর বিভিন্ন রকম সমস্যা আছে, ওসিডি, ট্রাইকোফোবিয়া, বিভিন্ন রকমের প্রবলেম আছে, আমি নামটা ডিসক্লোজ করব না। ফোন করে ও জানায় যে ও যে সমস্যাগুলি হচ্ছে এগুলির সাথে ও আর ডিল করতে পারছে না, তো ও সুইসাইড অ্যাটেম্প করতে চায়। তো ওই মুহূর্তে ওকে আমি
কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পর আমরা ইমিডিয়েট ধলাই ত্রিপুরার যে আমাদের সাইকাট্রিক ওয়ার্ড আছে, যে সাইকাট্রিস্ট আছে বা যারা সোশ্যাল ওয়ার্কার টিম আছে, ওরা ইমিডিয়েটলি পুলিশের সাহায্য নিয়ে ওর অ্যাড্রেস বের করে, হ্যাঁ, ওর বাড়িতে পৌঁছায়, ওর ফ্যামিলি মেম্বারের সাথে যোগাযোগ করে, তারপর আমরা ওকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ফাইনালি ওকে জীবিত আনতে সক্ষম হয়েছি। ও এখন আন্ডার ট্রিটমেন্ট আছে এবং ভালো আছে। ওকে, তাহলে এই সেভাবে দেখলে আমরা তো এখন অনেকেই তো ডিপ্রেশন বা মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকে, সেটা স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট না হলেও, বা অনেকেই বিভিন্নভাবে অ্যাডিকশানের কবলে পড়ছে। তো তারা কি ফোন করে আপনাদের কাছে যে আমি এইভাবে, যারা ওরা কি এতটা অ্যাওয়্যার যে সে অ্যাডিক্টেড কিন্তু তারপরেও মানুষে ফোন করছে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক পেশেন্ট আছে আমাদের বা ক্লায়েন্ট আছে বলতে গেলে, যারা বুঝতে পারছে যে এডিকশনটা ওদের জন্য ঠিক নয়, কিন্তু ওরা ছাড়তে পারছে না। হ্যাঁ, ওদের মধ্যে ওই এডুকেশনটা আছে যে এটা আমার হেলথের জন্য ভালো নয়, বাট ওরা কিভাবে ছাড়বে জিনিসটা বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে ফোন করছে, তারপর ওদেরকে আমরা প্রয়োজনীয় কাউন্সিলিং করছি, ওই মোটিভেশনটা দিচ্ছি যে আমাদের হসপিটাল পর্যন্ত আসার, ট্রিটমেন্ট নেওয়ার। তারপর ট্রিটমেন্ট নেওয়ার পরেও একটা ব্যাপার থাকে, অনেকে দেখা যায় যে ট্রিটমেন্ট নিচ্ছে, মেডিসিন খাচ্ছে, তারপরেও বেরিয়ে আবার কিছুদিন পরে আবার নেশা করা শুরু করছে। তো আমরা ফলো আপ কলের মাধ্যমে ওদের যে ওই নেশা থেকে দূরে থাকার, বিভিন্ন রকম ড্রাগের কথা বলছি আমি, ড্রাগ, অ্যালকোহল, নেশা থেকে দূরে থাকার জন্য যে ওদের মোটিভেশনটা, ওই জিনিসটা আমরা এনহ্যান্স করতে সাহায্য করি থ্রু ফলো আপ কল। ওকে, একটা শেষ প্রশ্ন, যে যারা এই মুহূর্তে কোনোভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত আছেন বা মানসিকভাবে হয়তো দুর্বল আছে, তারা আপনাদের কাছে মানে কেন ফোন করবে বলে আপনার মনে হয়? কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে মানসিক সমস্যা আছে কিন্তু বুঝতে পারে না যে আমার কী সমস্যা হচ্ছে বা ওই সময় কী করতে হবে আমার। তো এই আমাদের যে নাম্বারটা আছে 14416, এই নাম্বারে কল করলে 24 ঘন্টা যে কোনো সময় কল করে আমরা কাউন্সিলে অ্যাভেলেবেল থাকে। তো সমস্যা কীরকম সমস্যা শেয়ার করতে পারবে যে এই সমস্যা হচ্ছে, তারপর কী করণীয় ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলা হবে, এবং তখন কী করতে হবে, বেসিক জিনিসটা কী করে ওখানে শান্ত করতে হবে, তারপরে পরে দিয়ে আমরা ট্রিটমেন্ট তারপরে শুরু হয়। মানে আমাদের বলা হয়ে থাকে যে ম্যাক্সিমাম যে মানসিক সমস্যাগুলি হয়, এগুলির সূত্রপাতই হয় একটা মানুষ তার মনের কথাগুলি কারোর সাথে শেয়ার করতে পারে না। হ্যাঁ, সেখান থেকেই তার মেন প্রবলেমগুলি শুরু হয়। তো কাউন্সিলিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা উইদাউট এনি জাজমেন্ট ওনার কথাগুলি শুনবো, উইথ এমপ্যাথি ওনাকে বোঝার চেষ্টা করব ওনার সিচুয়েশান থেকে, তারপর সাজেস্ট করব অনেকগুলি অপশান যে উনি কী কী করতে পারেন এই মুহূর্তে, তারপর উনি নিজের চয়েস মতো ডিসাইড করবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসলে অনেকটা গভীর ব্যাপার, বুঝতে হবে। আমরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হই অনেকেই, সেটা স্টুডেন্ট হোক কিংবা বড়রা হোক, এল্ডারলি পিপল যারা প্রবীণ নাগরিকরা আছে ওনারা হতে পারেন। আসলে জীবনের পথ চলতে গেলে বা আমাদের এই জীবনের ইঁদুর দৌড়ে অনেকেই কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়, কিন্তু শেষ পথ জীবনকে শেষ করে দেওয়া নয়, তার আগেও কিন্তু পথ আছে। কি পথ খোলা আছে? যদি আপনার এমন কিছু মনে হয়ে থাকে বা আপনার পরিচিত কারোর এমন মনে হয়ে থাকে যে জীবনে আর কিছু বাকি নেই, কোনো পথ খোলা নেই, তাহলে অবশ্যই টেলিমানসে ফোন করুন এই সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে। ওনারা বলবে আপনাদের যে আপনার জন্য জীবনের কোন কোন পথ খোলা রয়েছে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আমরা ঘুরে দেখছি, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর মুনমুন দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের। আর ম্যাডাম, আউটডোরে আপনারা রয়েছেন, তো অন অ্যান অ্যাভারেজ আউটডোরে যেসব পেশেন্ট আপনি দেখেন রোজ, কী ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি আসেন? বেশিরভাগ তো আমরা দেখি এখন যেরকম ত্রিপুরা যেরকম সিচুয়েশন, অবভিয়াসলি সাবস্টেন্স, অ্যালকোহলই হোক বা ব্রাউন সুগার, হেরোইন, যেটা ওপিওয়েড রিলেটেড, তো ওই পেশেন্ট তো অবভিয়াসলি রোজ দিনই অনেক বেশি পরিমাণেই থাকে। তার চাইতেও অ্যাংজাইটি, ডিপ্রেশন বা রোজকার কাছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, ওগুলো অনেক পেশেন্টই পাওয়া যায়। প্লাস সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, মেনিয়া বা ডিপ্রেশন, ও মেজর সাইকাট্রিক ডিসঅর্ডারগুলো, বা অটিস্টিক চাইল্ড, ADHD চাইল্ড, ওই রেগুলারলি সচরাচর আমরা এই পেশেন্টগুলোই দেখা থাকি। ম্যাডাম, এই যে আপনি ড্রাগ রিলেটেড বললেন, যারা আসে এখানে তাদেরকে কী ধরনের ট্রিটমেন্ট আপনারা দেন এখানে? আউটডোরে দেখার পর আপনারা কি শুধু মেডিসিন প্রেসক্রাইব করেন নাকি আরও কিছু অন্য কিছু করা হয়? না, যারা অ্যাডমিশনের দরকার পড়ে ওই পেশেন্টগুলো আমরা অ্যাডমিশন করি, প্লাস কাউন্সিলিং, যারা আমরা সাইকোথেরাপি বা
সিবিটি বা গ্রুপ থেরাপি যদি কোনো পেশেন্টের লাগে, তো ওইগুলাও আমরা সাইকোলজিস্টের হেল্পে ওইটাও প্রোভাইড করি। প্লাস কোনো পেশেন্টের যদি মনে হয় কি মেবি এটা একিউট ট্রিটমেন্টে বা শর্ট টার্মের ট্রিটমেন্টে হতো না, তো ওই পেশেন্টগুলো আমরা ওএসটি সেন্টারে, যেটা ডি এডিকশন সেন্টার, যেটা আমাদের মডার্ন সাইকিয়াট্রি হসপিটাল আছে, ওইখানেও আমরা রেফার করি। প্লাস এই যে HIV পজিটিভ নাকুর আন্ডারে যে ওএসটি সেন্টারগুলো আছে, ওইটাতেও আমরা পাঠায় থাকি পেশেন্টগুলারে। ম্যাডাম, এখন এই যে সমস্যাটা, যে অনেকেই ভাবেন যে মানসিকভাবে অসুস্থ মানেই হচ্ছে যে কেউ মানসিক ভারসাম্যহীন, অনেকে এটা মানতেই চান না বা বুঝতেই চান না যে ছোটোখাটো সমস্যা হওয়াটাও মানসিক অসুস্থতা। তো মানুষ কি করে বুঝবে বা মানুষের কি করার, যে কখন সে অসুস্থ বোধ করছে সেটা কি করে বুঝবে এবং কখনই বা আপনাদের কাছে আসবে? না, এটা ঠিক অবভিয়াসলি এরকম না যে একদম মানসিক ভারসাম্য হারালেই কি এটা সাইকিয়াট্রিক বা সাইকিয়াট্রি হেল্প, এরকম না। অবভিয়াসলি বিইং এ ফ্রেন্ড, বিইং এ প্যারেন্ট, বিইং এ কেউ মেন্টর, এটা অন্য কেউ হেল্প করতে পারে। যদি আমি জাস্ট কোনো স্ট্রেসের মাধ্যমে যেতেছি কারেন্টলি, তো ওরাও হেল্প করতে পারে অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ প্যারেন্টস। তারাও ওই থেরাপিগুলো আমরা রেগুলারলি দিয়েও থাকি। অনেক সময় এগুলাতেই ঠিক হয়ে যায়, কিন্তু তারপরে যদি পেশেন্ট পারসিস্ট করে সিমটমস নিয়ে সেটা, দেন মেবি ইটস বেটার কি আমরা হায়ার সেন্টার, যেমন সাইকিয়াট্রি ওপিডিতে আসাটাই ভালো, বা কোনো কাউন্সিলর বা সাইকোলজিস্টের হেল্প নেওয়াটাই বাঞ্ছনীয় ওই সময়। ম্যাডাম, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, মেন্টাল হেলথের কোন দিকটা আপনার কাছে ভীষণ অ্যালার্মিং মনে হচ্ছে আজকের পৃথিবীতে বা এই মুহূর্তে, যেটা মনে হচ্ছে এই ক্যাটাগরি অফ পিপল বা এই জোনটাতে খুবভাবে ডিস্টার্ব তারা? অবভিয়াসলি ইয়াং পেশেন্টরা, ইয়াং অ্যাডাল্টসরা। তো অবভিয়াসলি এখনের যুগটাতে, ত্রিপুরাতে স্পেশালি, যেটা আমরা দেখতেছি সাবস্টেন্স রিলেটেড প্রবলেম, ওটাতে পুরা জেনারেশনই খারাপ হয়ে যেতেছে। তো ওইটা একটা জিনিস। প্লাস স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, উইথ দ্য টাইম স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার ভীষণই বেশিভাবে দেখা যেতেছে। এটা এক্সাম রিলেটেড স্ট্রেসই হোক, জব রিলেটেড স্ট্রেসই হোক, ফ্যামিলি রিলেটেড যে কোনো ধরনের স্ট্রেস। তো ওই কোপিং ম্যানেজমেন্ট বা কোপিং স্কিলস আমরা মধ্যে ওই রকমভাবে ডেভেলপ করাটাও জরুরি, যেটা অনেক সময় আমরা মিস করি বা ওইটা আমরা ল্যাক করি। তো ওটাতে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার অনেক পেশেন্টের মধ্যে আমরা দেখতেছি। তো ওটার কারণ নট অনলি সাইকিয়াট্রিক প্রবলেম, এটা ফিজিক্যাল ইলনেসও যে গিয়ে সে দাঁড়ায় পরে, হাইপার টেনশন, ডায়াবেটিস, দোজ আর অল কাইন্ডস, যেটা ডিউ টু স্ট্রেস রিলেটেড। তো ওইগুলো ইভেন এখনের যে স্টাডিজ পেতেছে, যদি ক্রনিক স্ট্রেসারে থাকো অনেক বছর ধরে, দেন ক্যান্সার ইজ অলসো ভেরি কমন ডিসঅর্ডার ইউ ক্যান ফাইন্ড অ্যামাং দ্যাম। সো দ্যাট হ্যাজ টু বি, এটাই অ্যালার্মিং, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার অ্যান্ড ওপয়েড বা এখনের যে সাবস্টেন্সের চলতেছে ওইটাই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। খুব চিন্তার বিষয় এটা, যে কাদের মানসিক অসুস্থতা হচ্ছে আজকাল বেশি। এবং ম্যাডাম যেটা বলছিলেন, ডক্টর মুনমুন দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি বলছিলেন যে ইয়াং জেনারেশনের মধ্যে আজকাল মেন্টাল ডিসঅর্ডার বেশি দেখা যাচ্ছে বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার বেশি দেখা যাচ্ছে। ভীষণভাবে চাপে রয়েছে ইয়াং জেনারেশন, এবং তার পাশাপাশি বিভিন্ন সাবস্টেন্স বা এই যে আমরা নেশা সামগ্রী তারা গ্রহণ করছে, তার জন্য কিন্তু মানসিকভাবে তারা অনেকটা অসুস্থ হচ্ছে, এবং অন দ্য লং রান শুধু মানসিক নয়, শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো তার জন্যে প্রথম কথা হচ্ছে যে নেশা থেকে দূরে থাকতে হবে, এটা তো আমরা বুঝতে পারি। আর যদিও বা কেউ নেশায় আসক্ত হয়, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিকের সঙ্গে ওনার পরামর্শ করাটা ভালো, এবং যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে এই মুহূর্তে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে আমরা রয়েছি, ডক্টর নবনীতা বণিক। ম্যাডাম, কয়েকটা জিনিস জানার আছে আপনার কাছে, যে আমরা এখানে আমরা গোটা ডিপার্টমেন্টটা ঘুরে দেখছিলাম, অনেক ধরনের পেশেন্টরা এখানে আসেন মনে হয়, কিন্তু যেহেতু ধরুন কারো যদি শারীরিক সমস্যা হয়, আমরা বুঝতে পারছি তার হাত ভেঙেছে বা তার পেটে ব্যথা করছে, কিন্তু মেন্টাল ডিসঅর্ডার নিয়ে বা মানসিকভাবে যদি কেউ অসুস্থ হয়, তাহলে কি করে বোঝা হয় যে সে কি অসুস্থ, তার অসুস্থতা সেটা ডায়াগনোসিস কীভাবে হয়? প্রথমত যেটা হয় যে ওরা ডাক্তারের সাথে কথা বলে, ওদের সাথে কথা বলার পর ওদের সিমটমগুলি শোনার পর কিছু অ্যাসেসমেন্টের দরকার হয়, ইভ্যালুয়েশনের দরকার হয়, তখন আমার দরকার পড়ে। প্রথম স্টেজে আমার ওই দিকটায় আসি আমি। তো তখন যে সিমটমগুলি আছে, এবার ওর ধরুন সাইকোটিক কোনো সিমটম আছে কিনা, ডিপ্রেশন আছে কিনা, বা মনে হচ্ছে ও যেটা বলছে রোগী, বা অনেক সময় কি হয় রোগী যেটা বলছে যেদিকে স্ট্রেস দিচ্ছে সেদিকটা নয়, হয়তো অন্য কোনো সমস্যা আছে, ওরা বুঝতেই পারছে না। আমরা কথা বলে, বাড়ির লোকেদের সাথে কথা বলে ডাক্তার বুঝতে পারেন, তখন সেই অনুযায়ী আমাদের কিছু অ্যাসেসমেন্ট হয়, সেই টেস্টগুলি হয়, সেই টেস্টগুলি প্রথমত আমি করি।
সেই টেস্টের রেজাল্টের উপর আবার ডাক্তার কথা বলেন, তারপর সেটা নিয়ে ওরা মানে এগিয়ে যান, ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্টটা শুরু হয়। এখানে আমরা দেখলাম যে ট্রিটমেন্টের একটা মেজর পার্ট থেরাপি, বিভিন্ন ধরনের কাউন্সিলিং এবং থেরাপি। আপনার বিভাগটা সেখানে কি কোনো ধরনের ভূমিকা রাখে? অবশ্যই, যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন দু ধরনের চিকিৎসা হয়, একটা ফার্মাকোথেরাপি হচ্ছে, আর একটা হচ্ছে যেটা মানে সাইকোলজিক্যাল যে এবার মানে ট্রিটমেন্ট যেটা হয়, সেখানে কাউন্সিলিং থাকে, থেরাপি থাকে। তো এই পার্টটাতে তো মূলত আমারই কাজ, আমার কাছেই আসেন এবং বিভিন্ন ধরনের থেরাপি বলতে এটা একটা ওয়াইড কনসেপ্ট, এটার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন ধরন আছে, সেই ধরনগুলি মেনে আমরা যার যেটা দরকার সেটা, খালি শুধু যে আমরা রোগীর সাথে কথা বলি সেটা নয়, আমরা তার বাড়ির লোকেদের সাথে কথা বলি, তার সাথে যে আছে কেয়ার গিভার যে আছে তাদের সাথে কথা বলি। কারণ রুগী আমার সামনে আসছে ধরুন সপ্তাহে 1-2 দিন বা 2 সপ্তাহে 1 দিন, সেটা কিন্তু বাড়ির লোকেরা ওকে কিভাবে ম্যানেজ করবে, যেটা ডক্টর অনেক সময় বলে দিচ্ছেন ওদের, তারপরে ওদের অনেক সময় কি হয়, ডাক্তারের সাথে কথা বলতে বলতে ওরা নার্ভাস হয়ে যায়, সব কথা মনের কথা খুলে বলে না, বা অনেক সময় বলে যে ম্যাম কিছু বলার জিজ্ঞাসা করার ছিল, ভয়ে বলিনি। এরকম নয়, আমাদের এখানে ডাক্তাররা কিন্তু মোটামুটি একজন পেশেন্টের জন্য 1 ঘন্টার মতো করেও সময় দেন, হ্যাঁ, কিন্তু তারপরেও ওদের কিছু কোয়েরি থেকে যায়, তখন ওরা আমার সাথে কথা বলে। আর সেই সাথে তো ফ্যামিলি থেরাপি যেটা হয়, পেশেন্টের জন্য আলাদা করে যে থেরাপিগুলি আমাদের ডাক্তার বলেন সেগুলি তো আমরা করি। প্লাস হচ্ছে কি, বাড়ির লোকেদের যদি এডিশনাল কোনো জানার কিছু থাকে, হ্যাঁ, সেটা আমি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করি। সবটাই যদি আমার হাতের মধ্যে না থাকে, আমি আবার সেই কোয়েরিজটা ওদের কাছে নিয়ে, ডাক্তারের কাছে নিয়ে যাই, ওদের যে ওরা এটা জানতে চাইছে তাহলে ওরা কি করে করবে, সেই অ্যাসিস্ট্যান্সটাও আমি দিই। ম্যাডাম, একটা জিনিস আপনারা তো এখানে দেখছেন, প্রতিদিন প্রচুর পেশেন্ট আপনারা দেখছেন বা কাউন্সেলিং করছেন, অ্যাসেস করছেন। কোন ধরনের পেশেন্ট এখানে সবচেয়ে বেশি আপনার মনে হচ্ছে যে এই সেগমেন্টটা অ্যালার্মিং, এই সেগমেন্টটা বেশি পাচ্ছি, এই সমস্যা নিয়ে বেশি আসছে পেশেন্টরা? আমি একটা তো পাই হচ্ছে অ্যাডোলেসেন্টদের, বয়সন্ধিকালীন প্রচুর পাচ্ছি, মা বাবাদের টেনশন হচ্ছে, ছেলে মেয়েদের টেনশন হচ্ছে, সেটা পাচ্ছি। নেশার ব্যাপারটাও কিছু একটা আছে। আর আরেকটা জিনিস কি হচ্ছে, অ্যাওয়ারনেস নেই আমাদের, আমি সেটা বলবো না, অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। এই জন্য কি হয়, এখন কি হচ্ছে, অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, সবাই এসে বলে ডাক্তারের সাথে কথা বলবো কিন্তু কাউকে জানাবো না, হ্যাঁ, তো এই ব্যারিয়ারটাও আমাদের ভাঙতে হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, বাড়িতে রুগী অনেক দিন ধরে স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে, কাউকে কিছু বলে না, আমরা আমাদের সাথে যখন এসে কথা বলে তখন আমরা গাইড করি যে আপনি ডাক্তারের সাথে কথা বলুন, আপনার এই জিনিসগুলি হচ্ছে। মূলত অ্যাডোলেসেন্টদের দেখছি, তারপরে সেই বললাম না, নেশার জিনিসটা তো আছে। আর জেনারেল যে সমস্যাগুলি আছে এগুলি তো ট্রেন্ড হিসাবে চলে না, যাদের যেটা আছে রোগ সেটা নিয়ে আসে। তবে অ্যাওয়ারনেস বাড়ছে আমাদের এখানে। আগে অনেক ভিড় কম হতো, এখন ভিড় অনেকটাই বেশি হয়, এটা সুখবর। এই নয় যে রুগী বাড়ছে বলে সুখবর, আমরা বুঝতে পারি সচেতনতা বাড়ছে। রোগ তো আগেও ছিল, কিন্তু সচেতনতাটা ছিল না। ডাক্তারের কাছে যাব, কিভাবে কথা বলবো, আমাকে এইভাবে স্টিরিওটাইপ হয়ে যেতে হবে। এখন আপনারা দেখছেন অনেকেই আপনাদের সামনে এসে কথা বলছে পেশেন্টরা, ওরা বুঝতে পারছে যে মানসিক রোগটা শারীরিক রোগের মতোই একটা স্বাভাবিক ঘটনা, এটা ট্রিটমেন্ট করলে সেরে যায়। হ্যাঁ, এই জিনিসটা এই জন্য হঠাৎ করে আমাকে যখন কেউ বলে যে তোদের ডিপার্টমেন্টে মনে হচ্ছে যে রুগী বেড়ে যাচ্ছে, তাহলে কি মানসিক সমস্যা বেড়ে গেল, আমি বলবো সচেতনতাটা বেড়েছে, এই জন্য আমরা রুগী বেশি পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবং এই জিনিসটাই জানার বোঝার প্রয়োজন রয়েছে যে মানসিকভাবে আমরা যে কোনো মুহূর্তে অবসাদগ্রস্ত হতে পারি, ডিপ্রেশন হতেই পারে। একটি স্কুল পড়ুয়ার হতে পারে, কোনো অফিসে কাজ করছেন ওনার হতে পারে, একজন ডাক্তারেরও হতে পারে, একজন প্রবীণ নাগরিকেরও হতে পারে মানসিকভাবে অবসাদগ্রস্ত। কেউ শোক থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়, কেউ টেনশন থেকে হয়, কেউ স্ট্রেস থেকে হয়, যে কোনো কারণে হতে পারে। কিন্তু সব কিছুরই কিন্তু একটা সমস্যার সমাধান আছে। জীবনকে শেষ করে দেওয়াটা কিন্তু সমস্যার সমাধান নয়, জীবনকে অন্যভাবে বাঁচার কিন্তু একটা পথ রয়েছে। এবং সেটাই কিন্তু এখানে নবনীতা ম্যাডামদের মতো চিকিৎসকরা বা অন্যরা যারা রয়েছেন সবাই কিন্তু এই সাপোর্টটা দেন। তার জন্যে অল্পতে হলেও যদি আপনার মনে হয় যে না, আপনি কোনোভাবে মানসিকভাবে আপনি পারছেন না ঠিকভাবে কোপ আপ করতে, বা আপনার পরিবার প্রিয়জনের মধ্যে কেউ আছে এমন, তাহলে অবশ্যই এই ডিপার্টমেন্টে এলে আপনি একটা জীবনের বাঁচার এবং জীবনের লড়াই করার একটা নতুন উদ্যোগ পাবেন।
ডক্টর বাপ্পাদিত্য রায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের যিনি এডিকশন নিয়ে বিশেষভাবে কাজ করেন। উনি ট্রেনিং প্রাপ্ত এবং উনি বহিরাজ্য থেকে ট্রেনিং করে এসেছেন যে কীভাবে যারা এডিক্টেড তাদের সঙ্গে কাজ করতে হয়। স্যার, একটা প্রথমেই যেটি জানতে ইচ্ছে করছে, এখানে যারা এডিক্টেড যারা পেশেন্টরা আসে তাদের আপনারা কী ধরনের পরিষেবা শুরুতেই দেন? আমরা নর্মালি আমরা আউটডোর বেসিস ট্রিটমেন্ট পরিষেবাও দিয়ে থাকি, আমরা ইনডোর বেসিস পরিষেবাও আমরা দিয়ে থাকি। এটা ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের উপর। যদি আমরা মনে করি যে আউটডোর বেসিস পেশেন্টকে ট্রিটমেন্ট করানো যাবে, তাহলে আমরা আউটডোর বেসিস ট্রিটমেন্ট দিয়ে থাকি। কিন্তু কখনো কখনো পেশেন্টের দেখা যায় কমপ্লিকেশন থাকে, যেমন ধরুন অ্যালকোহল নিচ্ছে, তার সাথে লিভারের প্রবলেম থাকছে বা হাত কাঁপা বা এগুলি প্রবলেম থাকছে, সিভিয়ারিটি দেখে তখন আমরা ইনডোর বেসিস আমরা ট্রিটমেন্ট পরিষেবা দিয়ে থাকি আমরা। ওকে স্যার, এখানে তো যারা ধরুন এডিক্টেড তাদের তো ফিজিক্যাল সমস্যা হয়, আমি ধরে নিলাম যে যাদের ফিজিক্যাল সমস্যা হচ্ছে, কিন্তু ওই সময়টাতে আপনি বললেন লিভারের সমস্যা আছে বা কারোর অন্য কোনো সমস্যা থাকতে পারে। এখন ওই সময়টাতে তাদের মানসিকভাবে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট করেন এবং কী ধরনের কাউন্সেলিংয়ে তাদের প্রয়োজন হয়? হ্যাঁ, এইটাতে হচ্ছে আমরা এক ধরনের মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি বলে সেটাকে। যখন আমরা পেশেন্ট যখন প্রাথমিকভাবে আসে আমাদের কাছে, তখন আমরা চেক করি পেশেন্ট কতটা মোটিভেটেড আছে নেশাটা ছাড়ার জন্য। সেটা বিভিন্ন লেভেলের হয়, সেটা অ্যাকর্ডিং টু ওই লেভেল অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে শুরু করি এবং এটা হচ্ছে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথম আমরা স্টার্ট করি। আমরা আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, ডক্টর নবনীতা দেব আছেন, ম্যাডামের কাছে আমরা পাঠিয়ে আমরা ওনার মোটিভেশনটা বাড়ানোর জন্য প্রথমে চেষ্টা করি। কারণ দেখুন, নেশা তো ব্যক্তি, কারণ সে নেশা করছে কোনো না কিছু আনন্দ পাচ্ছে, সে কারণে নিচ্ছে। এখন ওনারা ছাড়বে কেন সেটা ওনাকে বোঝাতে হবে, কী কী কমপ্লিকেশনগুলি হচ্ছে বা সামনে হতে পারে। অনেকের থাকে যে লিভারের সমস্যা হয়নি কিন্তু সামনে হতেও পারে, মানে আজকে যে নিচ্ছে সে যদি আজকে 10-15 বছর কন্টিনিউ করে ডেফিনেটলি লিভারের সমস্যা হবে। তো আমরা এই জিনিসগুলি ওদেরকে বোঝাতে চেষ্টা করি যে আপনি নেশার কারণে আপনার শারীরিক ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে, ইকোনমিকভাবে আপনি কী কী ফেস করতে পারেন, ম্যারিটাল কী কী প্রবলেম আপনার আসতে পারে, ঠিক আছে? তো সেইগুলি রিলেটেড আমরা সাইকোলজিস্টের মাধ্যমে আমরা আলোচনা করি। কখনো কখনো দেখা যায় বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম পার্সোনালিটি ইস্যুস থাকে, ঠিক আছে? সেই পার্সোনালিটি ইস্যুসগুলির জন্য আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে আমরা কথা বলে দিই। তো সাইকোলজিস্ট অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ট্রিটমেন্ট দিতে শুরু করে দেয় আর কি, কাউন্সেলিংটা স্টার্ট করে দেয় আর কি। তার পাশাপাশি আমরা বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। তাহলে এখানে যারা এডিক্টেড, আপনি বলছিলেন অ্যালকোহল এডিক্টেড হতে পারে বা বিভিন্ন ধরনের, আজকাল আমরা ড্রাগ নিয়ে ভীষণভাবে চিন্তিত, একটা বিরাট অংশ আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ড্রাগ এডিকশানে যুক্ত হয়ে যাচ্ছে। তার বাইরে আরও কিছু সমস্যা আছে, যেমন রেগুলার কিছু নেশা আছে যেগুলো অনেকেই নিচ্ছে এবং ওগুলোর থেকেও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, যেমন স্মোকিং যারা করেন বা টোবাকো রিলেটেড যেসবগুলো আছে, সেই জায়গাগুলো, সেই ডিরেকশনের কাজগুলো কি আপনারা এখানে করেন? হ্যাঁ, দেখুন, নেশা বলতে আমরা যেমন আমি অনেককেই জিজ্ঞেস করেছি নেশা বলতে মানুষ সাধারণত কী বুঝে, কিন্তু অনেকেই হয়তো বা পান জিনিসটাকে আনেই না যে নেশার মধ্যে, বা ধরুন চা জিনিসটা সেটাও নেশার মধ্যে পড়ে, সেটাকেও অনেকেই নেশার মধ্যে আনেই না, ঠিক আছে? কিন্তু সেগুলি সবগুলি থেকে অ্যাকচুয়ালি কমপ্লিকেশন হয়। পান থেকে যদি আমরা আজকে যদি ক্যান্সার, রিজনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আমাদের আছে আরসিসি সেন্টার, সেখানে যদি আপনি খবর নিয়ে দেখবেন যে অনেক পেশেন্ট আছে যারা টোবাকো বা পান থেকে, ওভার ইউজেস থেকে, সেগুলি থেকে মুখের মধ্যে অনেক সময় ঘা হয়ে যায়, যাতে ক্যান্সারজনিত সমস্যা তৈরি হয়। তো সেগুলিও আমরা অনেক সময় গণ্য করি জিনিসটাকে। কিন্তু পান বলুন, আপনি সিগারেট বলুন, খৈনি বলুন, সেগুলিও বিশাল মাত্রায় শারীরিক সমস্যা তৈরি করে, মানে ফিজিক্যাল সমস্যা তৈরি করে। তার বাইরে তো বড় বড় সমস্যা আছে, যেমন অ্যালকোহল আছে, এখন রিসেন্টলি যেটা হচ্ছে ব্রাউন সুগার বা নেশার এগুলি বা গাঁজা, এগুলি থেকেও শারীরিক সমস্যা হয়ে থাকে। এখন অনেক সময় দেখা যাচ্ছে কি যারা ব্রাউন সুগার বা নেশা করছে, আমরা ব্রাউন সুগারের ট্রিটমেন্টের কথা ভাবছি, কিন্তু ওই ব্যক্তিটার সাথে কিন্তু টোবাকো নিচ্ছে, বিড়ি সিগারেটও নিচ্ছে, সেটা থেকেও লাংসের সমস্যা হয়, লাংসে ক্যান্সার হতে পারে। অনেক সময় আমরা ওভারলুক করার চেষ্টা করি সেটা, কিন্তু সেই ট্রিটমেন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট থাকে। মানে একটা ব্যক্তির বুঝতে হবে যে নেশা শুরু হয় বিড়ি সিগারেট থেকে, তারপরে হয়তো বা ব্যক্তিরা আস্তে আস্তে অ্যালকোহল নিতে শুরু করে, তারপরে ধীরে ধীরে শুরু করে ব্রাউন সুগার বা হার্ডার ড্রাগ যেটাকে আমরা বলি। শুরুটা কিন্তু বিড়ি থেকেই শুরু হয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা তাহলে ওইটা মুখ্য জিনিস, সেখান থেকেই কিন্তু ব্রেইন শুরু হয়ে যায়, ব্রেইনে এডিকশন পার্টটা ঢুকে যায়। ধীরে ধীরে জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হতে বাড়তে থাকে জিনিসটা, অ্যালকোহল হয়, তারপর অন্য নেশা শুরু হয়ে যায় আর কি। আমরা এখানে অনেক কিছু বুঝতে পারলাম ডি এডিকশনের জন্য করা হয়, তবে যারা ধরুন এখনও জানে না এই ডিপার্টমেন্ট সম্পর্কে, তার জন্য আমাদের আজকে এখানে আসা। আমরা বোঝার চেষ্টা করছি যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে কী ধরনের পরিষেবা আপনারা দেন, আপনারা সবাই বললেন। তো আপনার কি মনে হয় যারা মানসিকভাবে কিছু সমস্যায় ভুগছেন তারা তো আসবেনই, পাশাপাশি যারা কোনো না কোনোভাবে এডিকশনের সঙ্গে যুক্ত, তাদেরকে কি বলবেন যে যেন তারা এই পরিষেবা গ্রহণ করে এসে? দেখুন, বুঝতে হবে আমাদের, মানে শুধু নেশা যিনি করেন ওনার জন্য নয়, যাদের নেশার যখন পাশে যারা ব্যক্তি থাকে, যারা যেমন পরিবারের লোকের কথা বলছি আমরা, অনেক সময় আমরা কী ভাবি যে ও নেশা করছে ব্যক্তিটা, ও একদম নেশারি মানুষ, বা বলি না যে মদ খাচ্ছে মদতি বলে আমরা এরকম আখ্যান করে থাকি, মানে স্টিগমাটাইজ করে দিই এদেরকে আমরা।
কিন্তু বেসিক্যালি বুঝতে হবে নেশা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, আলটিমেটলি এটা একটা মানসিক রোগই হয়ে যায়, মানে ব্রেইনের সমস্যা হয়ে যায় আর কি। সেটা এক ধরনের রোগ। ধরুন আজকে 10 জন মানুষ থাকলে পরে 3 জন দেখা যাচ্ছে নেশা করছে, 7 জন মানুষ করছে না। এই ভেদটা কেন হচ্ছে? কারণ কোনো একটা রোগের কারণেই হচ্ছে। আগে আমরা ধরে নিতাম যে ওর স্বভাবটা এরকম নেশা করা, কিন্তু জিনিসটা এখন যত সায়েন্স, যত বিজ্ঞান উন্নত হচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে সেই নেশাটা হচ্ছে ব্রেইনের রোগের কারণে। এখন যদি রোগ হয় তাহলে আলটিমেটলি কী লাগবে? চিকিৎসা লাগবে। চিকিৎসার জন্য আমরা প্রস্তুত আছি এবং বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য এখন বিভিন্ন মেডিসিন তৈরি হয়ে গেছে, যার মাধ্যমে রুগী বুঝতেই পারবে না ও নেশা সুন্দর করে যে ছাড়তে পারলো, কোনো অসুবিধা ছাড়াই জিনিসটা হয়ে থাকে। এবং সেটা ওপিডি বেসিস, আউটডোর বেসিস এবং আমরা ইনডোর বেসিস দুভাবেই আমরা করে থাকি, যাতে পেশেন্টের কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং পরবর্তীকালে কাউন্সেলিং সিস্টেমের মাধ্যমে যাতে ও সমাজে সুস্থভাবে যেতে পারে, বাড়ির লোকের সাথে সুন্দরভাবে মেলামেশা করতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা নিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক এটাই বোঝার ব্যাপার রয়েছে যে নেশা তো আজকাল দেখবেন অনেকেই বলবে যে নেশা তো সবাই করে কিছু না কিছু, কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ টবাকো রিলেটেড নেশা করছে, কেউ ড্রাগের সঙ্গে অ্যাডিক্টেড, কেউ বা অ্যালকোহল নিচ্ছে। এখন নেশা যদি ছাড়তে হয়, সে যিনি নিচ্ছেন, যিনি আসক্ত, উনি বা ওনার পরিবারের কেউ যদি মনে করেন যে আমার পরিবারের যিনি প্রিয়জন ওনাকে নেশা থেকে মুক্ত করব, তাহলে কিন্তু এই জিবি হাসপাতাল বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এই সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, যেখানে এডিকশন সাইকিয়াট্রি নিয়ে ডক্টর বাপ্পাদিত্য রয়েছেন, এই বিভাগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা যদি একদম খুব সহজে মনে হয় যে নেশা থেকে দূরে যাবেন, নেশা মুক্ত হবেন, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আমরা আজ ঘুরে দেখলাম। এখানে এইচওডি থেকে শুরু করে অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন এবং সাইকোলজিস্ট, সবাই কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে অবগত করলেন এবং এখানে কী ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তা বললেন, আপনারা এতক্ষণ দেখলেন। তবে এতটুকু বলতে পারি আমরা যে আজ গোটা বিশ্বে যেভাবে প্রতিযোগিতার ইঁদুর দৌড় চলছে, সেটা স্কুল কলেজে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক বা জীবনের নানান ক্ষেত্রে, মানুষ যেভাবে ডিপ্রেসড হচ্ছে, মানুষ যেভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, তার থেকে রেহাই পেতে গেলে অবশ্যই কিন্তু এই ডিপার্টমেন্টে আপনারা আসতে পারেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আজ খুব জরুরি এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারলেই কিন্তু আমরা কোয়ালিটি লাইফ লিড করতে পারি। তো তার জন্যে যদি কখনো মনে হয় যে আপনি মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বা আপনার কোনো প্রিয়জন মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে আপনাদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এটা অবশ্যই মনে রাখবেন।